সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz community radio, Jadavpur University. JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এসো ভালো থাকি। হেমাটোলজিক্যাল ডিসঅর্ডারস ইন অ্যাডাল্টস, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ রক্তের নানান রোগ ও তার চিকিৎসা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার কৌশিক পাল, কনসালটেন্ট হিমাটোলজিস্ট অ্যান্ড হিমাটো অঙ্কোলজিস্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। আমরা তো শুনে থাকি যে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, তো এই ব্যাপারে যদি একটু বলেন। হিমাটোলজিক্যাল ডিসঅর্ডারস কথাটার অর্থ হচ্ছে রক্ত সংক্রান্ত যে রোগগুলো আমাদের শরীরে দানা বাঁধে, তো সেগুলোর ডায়াগনোসিস এবং চিকিৎসা, এটাই আমরা আজকে আলোচনা করব। সুতরাং রক্তের নানান রকম সমস্যা, তার সিমটমস, তার রোগ নির্ধারণ এবং তার সঠিক চিকিৎসা, এটাই হলো অ্যাজ এ হোল হিমাটোলজিক্যাল ডিসঅর্ডারস। এটা বাচ্চাদের ক্ষেত্রেও হয়, মধ্যবয়স্কদের ক্ষেত্রেও হয় এবং বয়স্কদের ক্ষেত্রেও হয়। আমরা একটু স্পেসিফিক করার জন্য আজকে বয়স্কদের নিয়ে আলোচনা করব। তো এই কথায় আমরা অনেক শুনে থাকি আর কি যে অ্যানিমিয়া, এই অ্যানিমিয়াটা কি? অ্যানিমিয়া বেসিক্যালি সহজবোধ্য ভাষায় যদি আমি বলি, অ্যানিমিয়া কখন আমরা বলবো সেটা হচ্ছে, ধরুন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা অ্যাডাল্ট মেল আমরা বলে থাকি, যদি তাদের হিমোগ্লোবিন 13 বা তার নিচে থাকে, অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন 12 বা তার নিচে থাকে, আর প্রেগনেন্সিতে প্রসূতি অবস্থায় যদি তাদের হিমোগ্লোবিন 11 বা তার নিচে থাকে, তখন আমরা ক্লিনিক্যালি তাকে অ্যানিমিয়া বলি। কিন্তু এটা তো দেখা যায় যে আমাদের ভারতবর্ষে একটা কমন সমস্যা, এটা কেন কমন সমস্যা? তার কারণ যেটা হচ্ছে যে বেসিক্যালি ইন্ডিয়া এই মুহূর্তে আমাদের দেশ ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপড কান্ট্রি। তো ডেভেলপিং কান্ট্রি হওয়ার জন্য যেটা ইস্যু আগে ছিল, আস্তে আস্তে সেই সমস্যাটা মিটছে, সেটা হচ্ছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। এটা অ্যানিমিয়ার মোস্ট কমন কারণ, মানে কি মুখ্যতম কারণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। মানে কি? এটার মানে হচ্ছে যে পুষ্টিগত অভাবের জন্য যে অ্যানিমিয়া হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং নট অনলি সারা বিশ্ব, আমি বলবো আমাদের দেশেও অ্যানিমিয়ার 40% কারণ হচ্ছে এই পুষ্টিগত অভাব। তার আরও একটা বড় কারণ যেটা হচ্ছে যে আপনার পুষ্টিগত কারণ বলতে আমরা কি বোঝাচ্ছি, বেসিক্যালি যে মোস্ট কমনলি যেটা দেখা যায়, শরীরে আয়রনের মাত্রা কম বা ভিটামিন B12, ফোলেট, মোস্টলি এই মাত্রাটা অনেক কম থাকে। ওই কারণে আমরা এটাকে বলি পুষ্টিগত অভাবের জন্য অ্যানিমিয়া। এছাড়া আমাদের দেশে থ্যালাসেমিয়া রোগ হওয়ার প্রবণতাটা বড্ড বেশি, স্পেশালি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই রিজিয়নটার মধ্যে। তার কারণ আমাদের শরীরে বেশ কিছু একটা মিউটেশন শরীরে হয়ে যায়, যেটার প্রিভ্যালেন্স ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা এই রিজিয়নটা অনেক বেশি, যেটা থ্যালাসেমিয়া প্রকোপটাকে আরও বাড়িয়ে তোলে। আরও একটা বড় কারণ হচ্ছে থ্যালাসেমিয়া অনেক বাহক থাকে। ধরুন র্যান্ডামলি একটা জায়গায় যদি স্যাম্পলিং করেন 100 জন মানুষের মধ্যে, দেখবেন 10 জন থ্যালাসেমিয়ার বাহক বেরোয়, কিন্তু তাদের শরীরে কোনো সমস্যা থাকে না। এই বাহকে মিলে যখন বিয়ে হয়, তখন হচ্ছে 25% পসিবিলিটি থাকে যে থ্যালাসেমিয়ার রোগ নিয়ে জন্মানোর। ছোটোবেলা থেকেই এরকম ব্লাড লাগতে শুরু করছে, 6 মাস বয়স থেকে, কারো ক্ষেত্রে 7-8 বছর বয়স থেকে ব্লাড লাগতে শুরু করে। তখন আমরা স্ক্রিনিং করে এবং ব্লাড টেস্টের মাধ্যমে আমরা দেখি বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কিন্তু যেহেতু তাদের বাবা মায়ের কোনো সমস্যা ছিল না, কারণ মোস্টলি এরা অ্যাসিমটোমেটিক থাকে বাহকরা, তারা বিয়ের আগে এই থ্যালাসেমিয়ার স্ক্রিনিং টেস্টটা করিয়ে নেয়নি, যার জন্য আজকে বাচ্চাটাই কনসিকোয়েন্স ফেস করছে। আরও একটা বড় কারণ, ইন্ডিয়াতে একটা সময়তে টিবির প্রচণ্ড প্রকোপ ছিল। এই টিউবারকিউলোসিস কিন্তু একটা বড় কারণ অ্যানিমিয়া হওয়ার। ইন্ডিয়াতে এইডস রোগ একটা সময় মহামারীর আকার ধারণ করেছিল। তো এইডসের রোগের কারণেও হতে পারে, আবার এইডসের যে চিকিৎসা আছে, জিরোভুরিন বলে একটা ওষুধ আমরা ইউজ করি, সেটা ইউজ করার পরেও
এরকম অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা প্রচণ্ড প্রবল থাকে। আরও একটা বড় এক কারণ হচ্ছে আমাদের দেশে ফার্মার, কৃষক একটা বড় শ্রেণীর মানুষ, স্পেশালি প্রান্তিক অঞ্চলে খুব ঘন ঘন ইনসেকটিসাইড এবং পেস্টিসাইড তারা খুব কমনলি ইউজ করে আর কি চাষের ক্ষেত্রে। এই ইনসেকটিসাইড এবং পেস্টিসাইডে এক্সপোজ হতে হতে যেটা হয় দেখা যায় অনেক সময়তে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা রোগ তাদের শরীরে মারাত্মকভাবে দানা বাঁধে। সেটা নট অনলি যে হিমোগ্লোবিন কমায় তা না, ডাব্লিউবিসি শরীরে এবং প্লেটলেট, যেটা রক্তের আরও দুটো মাত্রা বা রক্তের দুটো উপাদান বলতে পারেন, সেই দুটোও প্রচণ্ড পরিমাণে ফল করতে শুরু করে। তো আরও কিছু কিছু কারণ আছে, যেমন কি রিলেটিভলি রেয়ার বাট গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সংখ্যার জিনিসটা রাইজ করছে সারা পৃথিবীতে, এবং আমাদের ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার। আচ্ছা, এটা বাচ্চাদেরও যেমন হয়, একটা 2 বছরের বাচ্চারও যেমন ব্লাড ক্যান্সার দেখেছি, ট্রিট করেছি, তেমনি আবার 90 বছরের বয়স্ক মানুষেরও ব্লাড ক্যান্সার ট্রিট করেছি। এবং ইন্টারিম যে এজ গ্রুপটা, মানে মাঝখানের যে অ্যাডোলেসেন্ট মধ্যবয়স্ক যে পপুলেশনটা, এরাও হচ্ছে কি যে অলমোস্ট প্রায় ইকুয়ালি এফেক্টেড, যদিও রোগের ভ্যারিয়েশনটা, তারতম্যটা অন্যরকমভাবে হয়। একটা বাচ্চাদের যে ব্লাডের রোগ দেখা যায়, বয়স্কদের ক্ষেত্রে লিটল বিট অফ ডিফারেন্ট, মানে আর কি অন্য ধরনের ব্লাড ক্যান্সার জেনারেলি নজরে পড়ে আর কি। আরও কিছু কিছু রেয়ার রোগ আছে, যেমন কি অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, লিভার ডিজিজ, যারা ধরুন প্রচুর ড্রিঙ্ক করছেন তাদের লিভার ডিজিজের কারণে অ্যানিমিয়া হতে পারে, বা ধরুন অন্য কোনো ম্যালিগনেন্সিস, যেমন কি বয়স্কদের ক্ষেত্রে যদি লাং ক্যান্সার হয়, প্রস্টেট ক্যান্সার হয়, স্টোমাক ক্যান্সার হয়, সেটাও আমাদের বোন ম্যারোতে বসে গিয়ে রক্তের মাত্রাটা কমিয়ে দিতে পারে। তো এগুলোই হচ্ছে আমাদের দেশে অ্যানিমিয়ার মোস্ট কমন কারণ। মানে অ্যানিমিয়ার প্রত্যক্ষ কারণ যেমন থাকছে, পরোক্ষ কারণও থাকছে। আচ্ছা, আপনি কথায় কথায় বলছিলেন যে থ্যালাসেমিয়ার কথা, তো সেই থ্যালাসেমিয়া সম্বন্ধে যদি একটু বিশদে বলেন। 2 ধরনের থ্যালাসেমিয়া আছে বেসিক্যালি, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। আবার কিছু কিছু থ্যালাসেমিয়া আছে হেটেরোজাইগোট, মানে ভিন্ন ধরনের থ্যালাসেমিয়ার বাহক তারা বিয়ে হয়ে একটা ভিন্ন ধরনের একটা কম্বিনেশন তৈরি হলো আর কি। যেমন কি থ্যালাসেমিয়ার এই যে আমি যেটা বললাম, 2টো জিন থাকে, আলফা জিন এবং বিটা জিন, বাহক নর্মাল, রোগগ্রস্ত। কি করে বলবো? 2টো জিনের মধ্যে যাদের 2টো জিনই নর্মাল তারা নর্মাল অ্যাবসলিউটলি, যাদের 2টো জিনের মধ্যে একটা জিন খারাপ তারা হয় থ্যালাসেমিয়ার বাহক। একটা খারাপ হলে পারে। আর যখন 2টো জিনের মধ্যে 2টো জিনই খারাপ হয় তখন তারা হয়ে যায় রোগগ্রস্ত এবং তাদের ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়ে। অনেক সময়তেই এরকম অনেক পেশেন্ট আমি দেখেছি, তারা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা থ্যালাসেমিয়ার বাহক, অথচ চলতি কথায় তাদেরকে এরকমভাবে বোঝানো হয়েছে যে আপনার থ্যালাসেমিয়া আছে, কিন্তু কথাটা সম্পূর্ণ ভেগ কথা কিন্তু। আচ্ছা, আর যে আপনার থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া বাহক যে সেও বলে আমায় যে আমার থ্যালাসেমিয়া আছে, যে থ্যালাসেমিয়ার রোগগ্রস্ত সেও বলে আমাকে যে আমার থ্যালাসেমিয়া আছে, কিন্তু দুটো এক জিনিস নয়। থ্যালাসেমিয়ার যে বাহক হবে তার যদি কোনো কারণে হিমোগ্লোবিন কম হয় তাহলে পারে বুঝতে হবে সেটা অন্য কোনো কারণের জন্য হিমোগ্লোবিনটা ড্রপ করছে। আর 5 জন যার নর্মাল থ্যালাসেমিয়া রিপোর্ট রয়েছে তার যে কারণে ড্রপ করছে, একজন থ্যালাসেমিয়া বাহকেরও ঠিক সেই কারণেই হিমোগ্লোবিন ড্রপ করছে। থ্যালাসেমিয়া বাহক হওয়ার জন্য তার হিমোগ্লোবিন ড্রপ করার সম্ভাবনা খুবই ক্ষীণ। একেবারে যে হয় না তা না, সেগুলো স্পেশাল সার্কামস্ট্যান্সেস আছে, সেগুলো তখন আমরা আলাদাভাবে ডিটেক্ট করি। আর থ্যালাসেমিয়ার রোগ যাদের হয় তারা একদম প্রায় ধরুন 6 মাস বয়স থেকেই আপনার ব্লাড ট্রান্সফিউশন লাগতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে যেটা আমি বলছিলাম কম্বিনেশন বা হেটেরোজাইগাস স্টেট, জেনারেলি এই হেটেরোজাইগাস স্টেট আপনার 2 ধরনের হয়। একটা হচ্ছে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আর একটা নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। এই ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়াটা হচ্ছে ধরুন যাদের 8টা বা তার বেশি ব্লাড লাগছে বছরে, তারা হচ্ছে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া। আর নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া যারা, তারা হচ্ছে বছরে 8টা বা তার কম ব্লাড লাগছে যাদের। এবার যারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া হয়, মোস্টলি ধরুন বিটা থ্যালাসেমিয়া মেজর, মানে কি বাবাও বিটা থ্যালাসেমিয়া ট্রেট ছিল, মাও বিটা থ্যালাসেমিয়া ট্রেট, মানে বাহক, তাদের জন্মানোর পর সাথে সাথেই ব্লাড লাগতে পারে বা 6 মাসের মধ্যে ব্লাড লাগবেই। আবার ধরুন দেখা গেল বাবা অথবা মা HbE বাহক আর তাদের মধ্যে অপরজন বিটা থ্যালাসেমিয়া বাহক। এটাই যেটা আমি বলছিলাম যে কম্পাউন্ড স্টেট, কম্পাউন্ড হেটেরোজাইগাস স্টেট। বাচ্চা যদি অ্যাফেক্টেড হয় 25% পসিবিলিটি সে HbE বিটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। এই HbE বিটা থ্যালাসেমিয়া রোগটা এমনই একটা রোগ, তারা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়াও হতে পারে, আবার নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়াও হতে পারে। মানে কি, মানে 6 মাস বয়স থেকেও ব্লাড লাগতে পারে, আবার ধরুন যখন বয়সটা বেশি হলো তখনও গিয়ে ব্লাড লাগতে পারে। মোস্টলি ফিমেলদের ক্ষেত্রে এগুলো প্রেগনেন্সির সময়তে গিয়ে ধরা পড়ে, আগে হয়তো ডিটেক্টেডই হয়নি। হ্যাঁ ডাক্তারবাবু, থ্যালাসেমিয়া সম্বন্ধে তো আমাদেরকে আপনি বিশদেই বললেন, তো
কথাই বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? প্রিভেন্ট করার জন্য আমাদের দেশে যেটা একটা বড় প্রবলেম ছিল সেটা ছিল অ্যাওয়ারনেসের অভাব। নানান রকম সরকারের তরফ থেকেও বা এনজিও যেগুলো ছিল আর কি, তার তরফ থেকে প্রপারলি ক্যাম্পেনিং করা উচিত ছিল, সেটা শহরে হোক, গ্রামে হোক, পুরো প্রান্তিক অঞ্চলে হোক, যে বিয়ে করার আগে যেন থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টটা করে বিয়ে করা হয়। অবশ্যই। তা না হলে পারে তো কে ক্যারিয়ার না, নাকি কেউ রোগগ্রস্ত, এটা তো আপনি ডিটেক্টই করতে পারবেন না। ন্যাচারালি সেই স্ক্রিনিংটা না করার জন্য যেটা হচ্ছে কি আনডিটেক্টেড থেকে যাচ্ছে, কিন্তু যখন বাচ্চা আসছে তখন ওই 2 ক্যারিয়ার একসাথে মিলে আলটিমেটলি 25% পসিবিলিটি অফ রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা। সুতরাং বিয়ে করার আগে যেটা করতে হবে, প্রত্যেককে, এভরি কাপল ইন ইন্ডিয়া গোয়িং টু ম্যারেজ শুড প্রসিড ফর থ্যালাসেমিয়া স্ক্রিনিং। এটা আইডিয়ালি করা উচিত, তাহলে পারেই আমরা থ্যালাসেমিয়া রোগটাকে প্রিভেন্ট করতে পারবো। যদি আপনি বলেছেন যে রোগগ্রস্ত হয়ে গেলে তাকে রক্ত দিতে হবে, তবু চিকিৎসা নিয়ে যদি একটু বলেন। চিকিৎসা নিয়ে যেটা, এই থ্যালাসেমিয়ার ট্রিটমেন্টটা বেসিক্যালি ইটস ওয়াইড। আচ্ছা। আগে যেটা হতো কি, আগে ব্লাড ট্রান্সফিউশন, কিছু ট্যাবলেট যেমন কি ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, এই জিনিসগুলো আজ থেকে 25 বছর বা 30 বছর আগে শুধু থ্যালাসেমিয়ার ট্রিটমেন্টটা এইটুকুতেই সীমাবদ্ধ ছিল। তারপরে হচ্ছে চিলেশান থেরাপি। চিলেশান থেরাপি কথাটার অর্থ কি না, এই যে ব্লাড দেওয়া মানে কি, ব্লাড দেওয়া শরীরে মানে আমি আয়রন ওভারলোড করছি। এবার সেটা আমার নানান অর্গান যেগুলো রয়েছে, যেমন কি আপনার লিভার বলুন, স্প্লিন বলুন, প্যানক্রিয়াস বলুন, হার্ট বলুন, এই জায়গাগুলোয় ডিপোজিট হয়ে সেগুলোর ফেইলিওর করে দিতে পারে। আচ্ছা। যার জন্য তারপরে আমরা ঘন ঘন ফেরিটিন বলে একটা প্যারামিটার আছে, সেটা আমরা চেক করে থাকি। এই ফেরিটিন বেশি থাকার অর্থ হচ্ছে আমাদের শরীরে আয়রনটা ওভারলোড হয়ে রয়েছে, যেটা ক্ষতিকারক। তো চিলেটিং এজেন্ট মানে কি? চিলেটিং এজেন্ট মানে এমন কিছু ওষুধ যেগুলো শরীরের এই আয়রন ওভারলোডটাকে কমিয়ে দেবে, মানে শরীরের থেকে অতিরিক্ত আয়রন বার করে দেবে। এখন হাল আমলে যেগুলো এসছে সেটা হচ্ছে যে আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে, স্পেশালি যদি ম্যাচড মানে ভাই বোন যদি থেকে থাকে, তাহলে পারে আমাদের ক্ষেত্রে কাজটা আরও রিলেটিভলি সহজ হয়ে যায়। কেননা ভাই বা বোনের সাথে যদি জেনেটিক ম্যাচিং থাকে, তাহলে পারে ফুল ম্যাচ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে যাব পার্মানেন্ট সলিউশন হিসেবে। আর যদি হাফ ম্যাচও থাকে, তাহলে আমরা হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট বা হ্যাপ্লো আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকেও যেতে পারি। সেটা হচ্ছে কিওরেটিভ অ্যাপ্রোচ, কিন্তু মানে এটা পার্মানেন্ট বলছেন, মানে আর সেরেই যাবে। আচ্ছা, সেরেই যাবে। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে কিউরেটিভ অ্যাপ্রোচ, আর এই ব্লাড ট্রান্সফিউশন দেওয়া, ক্যালসিয়াম দেওয়া, ফলিক অ্যাসিড দেওয়া, সেটা হচ্ছে বেসিক্যালি সাপোর্টিভ মেজার, কিছুদিনের জন্য সাপোর্টিভ মেজার, না লাইফ লং সে থাকতে পারে। বা ধরুন যাদের ক্ষেত্রে ডোনার নেই, ম্যাচ ডোনার নেই, বা যাদের ইকোনমিক কনস্ট্যান্ট রয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে। আরও এখন নতুন নতুন কিছু ওষুধ বেরিয়েছে, যেমন কি হাইড্রক্সিউরিয়া থ্যালিডোমাইডের কম্বিনেশন দিয়েও আমরা দেখেছি আপনার অ্যানিমিয়াটাকে কন্ট্রোলে রাখা সম্ভব। আর যদি ব্লাড ট্রান্সফিউশন দিতেই হয়, হিমোগ্লোবিন 9 থেকে 10-এর মধ্যে আইডিয়ালি রাখা উচিত, মিনিমাম 7 রাখতেই হবে। না হলে পারে যেটা হবে কি, শরীরে নানান রকম এই যেগুলো দেখেন যে অনেক থ্যালাসেমিয়া বাচ্চাদের তাদের পেট বড় হয়ে যায়, বেসিক্যালি লিভার আর স্প্লিনটা কিন্তু বড় হয়ে যায়, ওই কারণেই তাদের এরকম পেটটা বড় হয়ে যায়, খুব রোগা হয়ে যায়, মানে কি গ্রোথ ফেইলিওর হয়। আর যেটা হয় শরীরের নানান রকম যে স্কেলেটালস, মানে আর কি ধরুন ফেস, আপনি দেখবেন একটা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত বাচ্চার যে ফেস যেটা থাকে, একটা নর্মাল বাচ্চার ফেসের গড়নটা কিন্তু অ্যাবসলিউটলি আলাদা। সেটা কিন্তু হিমোগ্লোবিন সাফিসিয়েন্টলি মেনটেন না করে থাকার জন্যই এই জিনিসগুলো হয়। তো এইভাবে আমরা থ্যালাসেমিয়া রোগটাকে চিকিৎসা করতে পারি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুনছেন এসো ভালো থাকি। আজকের পর্বে আমরা আলোচনা করছি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ রক্তের নানান রোগ ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার কৌশিক পাল, কনসালটেন্ট হিমাটোলজিস্ট অ্যান্ড হিমাটো অঙ্কোলজিস্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। ডাক্তারবাবু, আমরা তো অ্যানিমিয়া সহ রক্তের নানান রোগ নিয়ে এতক্ষণ কথা শুনলাম আপনার থেকে, বিশেষ করে থ্যালাসেমিয়া নিয়ে শুনলাম। তো আমাদের পৃথিবীতে তো এখন দেখছি যে ব্লাড ক্যান্সার এটা দিন দিন বেড়েই চলেছে। তো এই ব্লাড ক্যান্সারের সিমটম এবং এটাকে তো মারণ রোগ বলা হচ্ছে, সে বিষয়ে যদি কিছু বলেন। বেসিক্যালি সবার আগে বুঝতে হবে কেন ব্লাড ক্যান্সারটা আস্তে আস্তে এরকম
বেড়ে চলেছে আচ্ছা। পৃথিবীতে। আগে তো এত ছিল না, হুম এখন কেন এত বাড়ছে? হুম বেসিক্যালি আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতেই যেটা হচ্ছে দেখা গেছে যে পলিউশন এটা একটা বড় কারণ। আচ্ছা। এই যে ধরুন গাছ কেটে ফেলা হচ্ছে, ইন্ডাস্ট্রি অনেক বেশি বাড়ছে আস্তে আস্তে, ন্যাচারালি আমাদের ইকোলজিক্যাল সিস্টেমটা কিন্তু পাল্টে ব্যালেন্সের মধ্যে থাকছে না। হুম পলিউশন হওয়ার জন্য যেটা হচ্ছে কি আলটিমেটলি সেগুলোর মধ্যে তো বেসিক্যালি হাইড্রোকার্বনস অ্যান্ড বেনজিন প্রোডাক্টস, হুম তো সেগুলো আমরা ইনহেল করছি, শরীরে আমাদের বোন ম্যারোটাকে সাপ্রেস করছে, আমাদের শরীরে নানান রকম মিউটেশন হচ্ছে, প্লাস অ্যাডাল্টারেশন অফ ফুড। মানে আমরা যে জিনিসগুলো শাকসবজিগুলো খাচ্ছি অনেক সময়তেই লক্ষ্য করে দেখবেন নানান রকম তাতে ইনসেকটিসাইড, পেস্টিসাইড দিয়ে সেগুলোকে পাকানো হচ্ছে বা ধরুন রং করা হচ্ছে। তো এগুলো সবই হচ্ছে আপনার কেমিক্যাল প্রোডাক্ট, এগুলো আমাদের শরীরে নানান রকম মিউটেশন করে দিচ্ছে, যার জন্য ব্লাড ক্যান্সার হওয়ার প্রবণতাটা অনেক বেশি হচ্ছে। আরও একটা বড় কারণ ওজোন লেয়ার, যেটা সূর্যের খারাপ যে রেগুলো ছিল সেগুলো আমাদের পৃথিবীতে আসতে দিত না, হুম ভালো রেগুলোই আমরা পেতাম। ওজোন লেয়ারটা এখন ফেটে গেছে, আচ্ছা। যার জন্য সূর্যের যে খারাপ যে রশ্মিগুলো যেগুলো রয়েছে, ব্যাড সানরেজগুলো, সেগুলো আমাদের শরীরের উপর ডিরেক্টলি এসে পড়ছে, সেগুলো আমাদেরকে এফেক্ট করছে। তো এরকম 3টে বা 4টে কারণের জন্য বেসিক্যালি আপনার এই আমাদের দেশে শুধু নয় সারা পৃথিবীতেই ব্লাড ক্যান্সারের মাত্রাটা অনেক বেড়ে চলেছে। তো কি করে বুঝবো? কি কি সিমটমের কথা আপনি জিজ্ঞেস করলেন আমাকে, বা কখন আমরা বুঝবো? হেমাটোলজিস্টের কাছে যাব? বেসিক্যালি কখন, তো যে সিমটমগুলো আমি বলবো সেগুলো বেসিক্যালি বাচ্চা, মধ্যবয়স্ক, বয়স্ক সবার ক্ষেত্রেই একই জিনিস প্রযোজ্য, এবং সবার ক্ষেত্রেই এই একই সিমটমগুলোর কথাই মাথায় রাখতে হবে। কি কি না, অল্প কাজ করলেই কেউ হাঁপিয়ে যাচ্ছে নাকি। আচ্ছা। ধরুন মোস্টলি পেশেন্টরা আমাদের কাছে যেটা বলে যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আগে যেটা আমি পারতাম খুব ইজিলি করতে, এখন আমি করতে পারি না, অল্প একটু ওপরে উঠলে পারেই আমি হাঁপিয়ে যাই, এরকম মাথা কিন্তু এরকম ঝিমঝিম হলে তো করে। হার্টের ডাক্তারের কাছে চলে যায়। না, হার্টের ডাক্তারের কাছে যায়, কিন্তু রুটিন ইনভেস্টিগেশনে এটা হার্টের প্রবলেমের থেকেও হতে পারে, লাংয়ের প্রবলেমের থেকেও হতে পারে, আবার হিমাটোলজিক্যাল প্রবলেমের থেকেও হতে পারে। আচ্ছা। 3টে কারণই রুল আউট করতে হবে। আরও কি কি সমস্যা হতে পারে না, মাথা ঘুরে যাচ্ছে, আমি হাঁটতে চলতে ফিরতে পারছি না, বা ধরুন ঘন ঘন জ্বর আসছে, যেটা আমার প্যারাসিটামল খেয়ে কমে যাচ্ছে ঠিকই, কিন্তু আবার ঘুরে ফিরে আসছে, এবং সেটা কিছুদিন নয়, প্রায় দীর্ঘদিন ধরেই এই জিনিস চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, সেরে যাচ্ছে কিন্তু আবার ফিরে ফিরে আসছে। তারপরে ধরুন সারা শরীরে প্রচণ্ড রকমের পেইন হচ্ছে, মাসেলে নাকি জয়েন্টে? জয়েন্টে, বোনসে, বনি এরিয়াতে আমাদের বডির ব্যথা হচ্ছে, স্পেশালি নাইট টাইমে এই ব্যথাটা প্রচণ্ড রকমের বেড়ে যাচ্ছে, আচ্ছা। বা ধরুন গা হাত পা ফুলে যাচ্ছে, এই জিনিসগুলো। শরীরে দেখা গেল যে আপনার গলাতে বা ঘাড়ের দিকে বা অ্যাক্সিলাতে বা ইঙ্গুইনাল রিজিয়ানে, কুচকিতে ছোট 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 গ্ল্যান্ড, যেগুলো আমাদের নর্মালি আমরা বুঝতে পারি না, সেগুলো হচ্ছে বড় হচ্ছে আমাদের শরীরে। যদি সেরকম বড় বড় একটা নডিউল টাইপের হয় আর কি, তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দিতে পারে আর কি। আরেকটা পয়েন্ট যেটা বলবো, কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে নাকি, বা লাল লাল স্পট শরীরে কোথাও দেখা যাচ্ছে নাকি, এগুলো কিন্তু দেখা মাত্রই সাথে সাথে ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। না হলে পারে কিন্তু এই জিনিসটা একবার যদি হাতের বাইরে চলে যায়, স্পেশালি যেটা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে দেখুন, যতগুলো ক্যান্সার আছে না আমাদের শরীরে, সলিড অর্গানের সঙ্গে, ব্লাডটা তো লিকুইড, ব্লাড আর শরীরের ধরুন লাং, কিডনি, স্টোমাক, এগুলো হচ্ছে সলিড অর্গান। সলিড অর্গানের পেশেন্টরা কিন্তু অনেক স্টেবল থাকে। ব্লাড লিকুইড ম্যালিগনেন্সিস লাইক ব্লাড ম্যালিগনেন্সিস, এরা কিন্তু ততটা স্টেবল থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে, তত তাড়াতাড়ি সুস্থ হবে। যত দেরি হবে তত কিন্তু এই মারণ রোগ থেকে বাঁচার সম্ভাবনা ততই ক্ষীণ হতে থাকবে। আচ্ছা, আপনি যে বললেন যে ব্লাড ম্যালিগন্যান্সিস বা রক্তের ক্যান্সার, তাই তো? তো সেটা কিভাবে ইনভেস্টিগেট করা হবে? ইনভেস্টিগেট বেসিক্যালি ডিপেন্ড করে যে কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করছে। তো সবার আগে যেটা করতে হয়, আগে কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট, 3টে প্যারামিটারই দেখা উচিত। মোস্ট অফ দ্য কেসে যেটা হয় কি, অনেকে শুধু হিমোগ্লোবিনটা করে নিয়ে চলে এলো, ডাব্লিউবিসি আর প্লেটলেট জানতেই পারলাম না, ঠিক আছে, কি আছে না আছে, কিন্তু হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট 3টেই আমাদেরকে দেখতে হবে, এবং কমপ্লিট হিমোগ্রাম ইজ ভেরি ভেরি ম্যান্ডেটরি। যদি আমি সেখানে অ্যানিমিয়া পাই, তাহলে পরে অ্যানিমিয়ার কারণটা আমাদেরকে ফার্স্ট উদ্ঘাটন করতে হবে, এবং পুরো প্যারামিটারটা আমাদেরকে ভালো করে দেখতে হবে।
সেক্ষেত্রে এবার ডিজিজ স্পেসিফিক ব্যাপারটা, যেমন কি এই যে আমি কোন টেস্ট করব, কোন টেস্টের দিকে যাব, কিন্তু বেসলাইন প্যারামিটার এটা সবার ক্ষেত্রে মানুষের জন্য প্রযোজ্য। অন্তত সবার আগে একটা সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট করান, তাতে অনেক হিন্টস পাওয়া যায় যে শরীরে ব্লাড ক্যান্সার ডেভেলপ করছে কি করছে না, সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসে। এবার তারপরে নেক্সট যে ইনভেস্টিগেশন যেগুলো হবে সেগুলো ডিপেন্ড করে পেশেন্টের সাইন সিমটম বুঝে, বয়স বুঝে, তারপর সেগুলো আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে অ্যাডভাইস করে থাকি। যেমন কি ধরুন এই যে লিউকিমিয়া, যেটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, লিউকিমিয়া দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকিউট লিউকিমিয়া আর একটা হচ্ছে ক্রনিক লিউকিমিয়া। আচ্ছা, এর মানে কি, অ্যাকিউট লিউকিমিয়া জানবেন এটা একটা ঝড়ের গতিতে আসে, অ্যাকিউট এমার্জেন্সি। আর ক্রনিক কি, ক্রনিক অনেক দিন ধরে আস্তে 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 ধীরে 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 আসে। তো অ্যাকিউট লিউকিমিয়া কি করে বুঝবো ঝড়ের গতিতে আসছে না আস্তে আস্তে আসছে, সেটা হচ্ছে 1 মাসের মধ্যে প্রেজেন্ট করবে সিমটম দেখা একদম 1 মাসের মধ্যে। ওই 1 মাসটা যদি মিস হয় তাহলে পরে কিন্তু এটা হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ক্রনিক লিউকিমিয়া কি, ক্রনিক লিউকিমিয়ার পেশেন্টরা টলারেট করতে পারে, এবং সব ক্রনিক লিউকিমিয়াতে কিন্তু ইমিডিয়েটলি ট্রিটমেন্ট লাগে না। আচ্ছা আচ্ছা, এগুলো জেনারেলি 6 মাস 7 মাস ধরে আস্তে 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 শরীরে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করতে থাকে। তো অ্যাকিউট লিউকিমিয়া, ক্রনিক লিউকিমিয়ার এই দুটো হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। অ্যাকিউট লিউকিমিয়াকে আমাকে আর্জেন্টলি ট্রিট করতে হবে, আর্জেন্টলি থেরাপি দিতে হবে। ক্রনিক লিউকিমিয়াতেও আমাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে আমার এই মুহূর্তে চিকিৎসার দরকার আছে কি নেই। যদি চিকিৎসার দরকার থাকে আমাকে ট্রিট করতে হবে, আদারওয়াইজ আমি ফলো আপ করতেই পারি। তো এগুলো সবই হচ্ছে বেসিক্যালি ডিজিজ স্পেসিফিক, যে কোন ডিজিজ, যেরকম ডিজিজ আমাদের কাছে আমরা আসবে ঠিক সেরকমভাবে আমরা ইনভেস্টিগেশন করব। তো চিকিৎসাটা যদি একটু বলেন। চিকিৎসার ক্ষেত্রে আমি বলছি সেটাও বেসিক্যালি ডিজিজ স্পেসিফিক। মোস্টলি ধরুন আমি যদি বাচ্চাদের ক্ষেত্রে যাই, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বড়দের ক্ষেত্রে আবার ক্রনিক লিউকিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ক্রনিক লিউকিমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা, যেমন হাড়ের সংক্রান্ত রোগ আর কি, যেটা ব্লাডকে এফেক্ট করে। তারপরে আপনার মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। অ্যাকিউট লিউকিমিয়াও হয় বড়দের ক্ষেত্রে, কিন্তু কি মানে ডিফারেন্সটা যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। যত বয়স গ্র্যাজুয়ালি বাড়তে থাকে এটা অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া হওয়ার সম্ভাবনাটা ততটা বেশি বাড়তে থাকে বেসিক্যালি। এবার ডিফারেন্সটা কি, মনে হতে পারে এরকম যে একটা বাচ্চা 2 বছর 1.5 বছর বয়স, কারণ আমি নিজে ট্রিট করেছি এরকম 1.5-2 বছরের প্রচুর ব্লাড ক্যান্সারের বাচ্চা, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া কেমো নিতে পারবে? তার থেকে তো মনে হয় 40 বছর 45 বছর বয়স্ক মানুষ, সে তো অনেক বেশি ইজিলি কেমো নিতে পারবে। আসল ঘটনাটা হচ্ছে ঠিক উল্টোটা। বাচ্চাদের ম্যারো রিজার্ভ পুল অনেক বেশি থাকে, ওরা অনেক বেশি কেমোথেরাপির টক্সিসিটি সহ্য করতে পারে। বড়দের কিন্তু আমাদের যত বয়স বাড়তে থাকে বোন ম্যারোর সেলুলারিটি মানে বোন ম্যারোর ক্যাপাসিটিটা কমতে থাকে ইনভার্স রেশিওতে, ঠিক ইনভার্সলি প্রপোর্শনাল টু এজ, যার জন্য বাচ্চাদের কেমোথেরাপি নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি বড়দের থেকে। তো বেসিক্যালি বাচ্চাদের যদি হয় সেটা খুব আর্জেন্সিতে আছে ট্রিটমেন্ট করার, কারণ তাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। বড়দের ক্ষেত্রেও ডিপেন্ড করে, যদি অ্যাকিউট লিউকিমিয়া হয় সেটা ট্রিটমেন্ট করতে হয় কেমোথেরাপি দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকেও আমাদের এগোতে হয়, যদিও বাচ্চাদের ক্ষেত্রেও তার অনেক ইন্ডিকেশন রয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দিকে সেক্ষেত্রে এগোতে হয়, সেগুলো যদি খুব হাই রিস্ক গ্রুপের যদি কোনো রোগ হয়ে গিয়ে থাকে। কিন্তু যদি স্ট্যান্ডার্ড রিস্ক বা ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপের ডিজিজ হয়ে থাকে তাহলে পরে কেমোথেরাপি দিয়েই সেটা সম্পূর্ণ রকমভাবে সুস্থ করা সম্ভব। এবার এটা ডিজিজ স্পেসিফিক, যে কোন রোগের ক্ষেত্রে আমি কোন কেমোথেরাপি প্রোটোকলের দিকে যাব, ট্রান্সপ্লান্ট করব কি করব না, এজ ম্যাটার করবে কিনা, ইকোনমিক কনস্ট্রেন্ট আছে কিনা, এগুলো আদার ফ্যাক্টর যেগুলো দেখে আমাদেরকে থেরাপি প্রোটোকল ডিসাইড করতে হয়। তো এই চিকিৎসার তো একটা আধুনিক চিকিৎসা হলো যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। হ্যাঁ, তো সেই বিষয়ে যদি একটু বলেন কখন এর প্রয়োজনীয়তা হচ্ছে বা কিভাবে এটা হচ্ছে। বেসিক্যালি দেখুন, থ্যালাসেমিয়া নিয়ে কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এমনই একটা চিকিৎসা যেটা বিনাইন হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, মানে কি যেগুলো নন ক্যান্সারাস হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন কি থ্যালাসেমিয়া নন ক্যান্সারাস হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, এখানেও আমার বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা অ্যাপ্লিকেবল। তেমনি আবার ম্যালিগন্যান্ট হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার্স, মানে কি ক্যান্সারাস ব্লাড ক্যান্সার যেখানে রয়েছে আর কি, সেখানেও অ্যাপ্লিকেবল। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমি কি ট্রান্সপ্লান্ট করব। এবার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট জিনিসটা কি, বেসিক্যালি শরীরে আমার স্টেম সেল আছে, সেই স্টেম সেল আমার ব্লাডটা তৈরি করছে, কিন্তু যখন সেই ব্লাডটা খারাপ হয়ে গেল, ক্যান্সার যখন হলো বা থ্যালাসেমিয়া যখন হলো, ব্লাডটা খারাপ হয়ে গেল, আমার স্টেম সেলটাকেই কেমোথেরাপি দিয়ে মডিফাই করে স্টেম সেলটাকে ইনফিউজ করা। এবার ঘটনাটা কি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা ধরনের হয়, এটা 4 ধরনের হতে পারে।
অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট, হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট। যদি ছোট করে বলেন। যদি ছোট করে বলি, অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মানে কি, আমার নিজের শরীরে ক্যান্সার, স্পেশালি আমরা এটা করে থাকি মায়োলোমা ব্লাড ক্যান্সার এবং লিম্ফোমা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। আমার নিজের শরীরেরই ক্যান্সার, আমি কেমোথেরাপি দিয়ে পেট স্ক্যান করে রিমিশনে নিয়ে গেছি, আমার নিজের শরীরেরই স্টেম সেলটাকে কেমো দিয়ে মডিফাই করে নিজের শরীরেই আবার ইনফিউজ করা হবে। আচ্ছা, তাহলে পরে আমি রোগমুক্ত থাকবো। এটা হচ্ছে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। মানে নিজের শরীরের স্টেম সেল নিয়ে নিজের শরীরেই আমি আবার ইনফিউশন করছি। অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে আমার স্টেম সেল ডোনার লাগে। আচ্ছা, বেস্ট পসিবল ডোনার হচ্ছে নিজের ভাই বোন, যদি ম্যাচ থাকে। ম্যাচ জিনিসটা কি, সেটা আমরা HL এ টাইপিং করে আমরা ডিসাইড করি যে ম্যাচ কি, সেখানে আমরা 10টা পয়েন্ট আমরা দেখি আর কি। বেসিক্যালি বেস্ট ডোনার হচ্ছে সিবলিংস, নিজের ভাই বোন। যদি সিবলিং 10/10 হওয়ার ম্যাচ হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি নিজের ভাই বোনের ক্ষেত্রে থাকে। যদি হয় তাহলে সেটা হলো ম্যাচড সিবলিং ডোনার অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তার কারণ অন্যজনের শরীরের স্টেম সেল নিয়ে নিজের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে। যদিও সবার খুব কমন কোয়ারি থাকে যে যে ডোনেট করছে তার কোনো ক্ষতি হবে না, তো যে স্টেম সেলটা ডোনেট করলো ঠিক 24 ঘন্টার মধ্যে আমাদের শরীরের এই নর্মাল ক্যাপাসিটিটা আছে, ঠিক সিমিলার নাম্বার অফ স্টেম সেল আমাদের শরীরে আবার অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, রিপ্লেস হয়ে যায়। ডোনারের এতে কোনো ক্ষতিই হয় না। তো সেই ডোনার যখন স্টেম সেলটা ডোনেট করলো পেশেন্টের শরীরে, তখন সেটা হলো অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট কি, নিজের রক্তের কেউ নয় কিন্তু অন্য কেউ একজন ডোনেট করছে, তার সাথে 10/10 ম্যাচ আছে, এটা হচ্ছে ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্ট। হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট কি, হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট হচ্ছে 5/10 ম্যাচ। ধরুন নিজের ভাই বোন আছে বা ভাই বোন নেই, যেই হোক না কেন, কিন্তু যে কোনো কারণে হোক 5/10 হাফ হ্যাপ্লো, 5/10 ম্যাচ আমি পেয়ে গেলাম ট্রান্সপ্লান্ট, তখন এটাকে আমরা বলি হ্যাপ্লো আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তো মোস্টলি লিউকিমিয়ার ক্ষেত্রে আমরা বা রিল্যাপসড লিম্ফোমার ক্ষেত্রে, ধরুন লিম্ফোমা করার পর, লিম্ফোমাতে তো আমি বললাম অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বললাম, ধরুন অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরেও আবার রিল্যাপস করেছে, মানে শরীরে আবার দানা বেঁধেছে, তখন সেক্ষেত্রে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া যদি হাই রিস্ক গ্রুপের হয়, বা রিল্যাপস ক্ষেত্রে যদি হয়, বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে থাকি। এবার সবথেকে যেটা অদ্ভুত জিনিস হচ্ছে, অটোলোগাস ট্রান্সপ্লান্টের জায়গায় যাদের ক্ষেত্রে আপনি অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছি, তাদের যদি ডোনার না থাকে, তাহলে পরে আমরা হ্যাপ্লো আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্লান্টও করতে পারি, আবার ম্যাচড আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্টও করতে পারি। শুধু মেথডের টেকনিক্যালি কিছু ডিফারেন্স আছে। এটাই বেসিক্যালি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আমি ইন ডিটেলসে আমি যেটা বললাম আপনাকে। আমাদের তো ডাক্তারবাবু আজকের সময় একদমই শেষ। একদম শেষে আপনার থেকে ছোট্ট করে জানতে চাইবো যে এই যে রক্তে নানান রকমের রোগ এবং তার চিকিৎসা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল, এই বিষয়ে আপনি কি বলবেন আমাদেরকে? বেসিক্যালি আমার কিছু কিছু জিনিস বলার, যেগুলো অ্যানিমিয়া ইন্ডিয়াতে খুবই কমন হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, মোস্টলি যেটা দেখা যায় পুষ্টিগত অভাবের জন্য হচ্ছে। সুতরাং আপনারা ভেজ নন ভেজ খুবই বেশি করে খান। এই কারণে আমি বলছি যে যারা বেসিক্যালি ভেজিটেরিয়ান না, তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ভিটামিন B12 এবং ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বয়সকালে হওয়ার সম্ভাবনাটা প্রচণ্ড প্রবল থাকে। যারা আয়রন জাতীয় খাবার কম খান, তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো কাজেই আমার বক্তব্য হচ্ছে যে ভেজ নন ভেজ আপনারা সবই একটা ব্যালেন্সে খান। কিছু কিছু সিমটম যেমন কি আমি বললাম, যে যদি অল্প কাজ করলেই হাঁপিয়ে যাওয়া হয়, দুর্বলতা লাগে, মাথা ঘোরাচ্ছে, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা করছে, গা হাত পা ফুলে যাচ্ছে, জ্বর আসছে, প্যারাসিটামল খেয়ে কমছে না, ঘন ঘন চেস্টের ইনফেকশন হচ্ছে, ব্লিডিং হচ্ছে বা ব্লিডিং স্পট হচ্ছে, কোথাও কোনো সোয়েলিং মানে আর কি নডিউল টাইপের জিনিস দেখছেন, যে গুলির মতন কোনো একটা জিনিস ঘাড়ে গলায় কুচকিতে গ্রো করছে, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই হিমাটোলজির কনসালটেশন নিতে হবে। আরও কিছু কিছু জিনিস যেটা আমি অ্যাওয়ারনেসের জন্য আমি বলবো, আমাদের দেশে প্রত্যেক বছর নিয়ারলি 10,000 থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মাচ্ছে। প্রত্যেক কাপল যারা বিয়ে করতে যাচ্ছে তাদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং বিয়ের আগে, এই জিনিসটা হওয়াটা অত্যন্ত ম্যান্ডেটরি। কাজেই এই 3টে পয়েন্ট আমি বলবো অতি অবশ্যই নজর দেওয়া উচিত। এসো ভালো থাকি এই অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার সহ রক্তের নানান রোগ ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে এতক্ষণ ছিলেন ডাক্তার কৌশিক পাল, কনসালটেন্ট হিমাটোলজিস্ট অ্যান্ড হিমাটো অঙ্কোলজিস্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান,
সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.